খণ্ডপীঠও আছে। সামাজিক সচেতনতাই রোধ করবে এই ঘৃণ্য অপরাধ। নারী উত্তক্তকরণকে না বলুন। জনস্বার্থে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পিকেএসএফ এর প্রতিষ্ঠা হয় 1990 সালে। পূর্ণকালীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য অপেক্ষাকৃত বড় আকারের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম এমন উদ্যোক্তাদের জন্য সুনির্দিষ্ট নীতিমালার আলোকে ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রম শুরু করে 90 দশকের শেষ দিকে। এই কার্যক্রমের ফলে উদ্যোক্তাদের কর্মকাণ্ডে প্রবৃদ্ধি আসে, যা মূলধন গঠন ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ সৃষ্টির পাশাপাশি দরিদ্র মানুষের কর্মসংস্থান তৈরিতে সহায়ক, যা তাদের মানব মর্যাদা প্রতিষ্ঠায় সহায়তা করছে। পিকেএসএফ প্রথাগত ক্ষুদ্র ঋণ থেকে বেরিয়ে এসে ক্ষুদ্র ঋণকে বহুমুখীকরণ ও বৈচিত্র্যময় করেছে। এর ফলে ক্ষুদ্র ঋণ যুগোপযোগী ও দরিদ্র বান্ধব হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য সামগ্রীর মানোন্নয়ন ও ব্যবসায়িক উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে পিকেএসএফ। প্রয়োজনীয় প্রশিক্ষণ, হাতে কলমে কারিগরি সহায়তা এবং ব্যবসায়িক পরিবেশ তৈরি করে বেকার ও দরিদ্র জনগোষ্ঠীকে কর্মে ফিরিয়ে আনার প্রচেষ্টা গ্রহণ করেছে পিকেএসএফ। এতে উদ্যোগী মানুষ শুধু নিজেদের জীবনের পরিবর্তন করেননি, অন্য উদ্যোক্তাদের কাছে হয়েছেন দৃষ্টান্ত। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন 1990 সালে প্রতিষ্ঠিত হয়। এর সঙ্গবিধিতে ক্ষুদ্র ঋণের উল্লেখই নেই। ঋণের উল্লেখ আছে, অবশ্যই অর্থায়ন প্রয়োজন, কিন্তু ওই সময়ে যে চিন্তাভাবনা দেশের মধ্যে বিরাজমান ছিল সেই আলোকে এটিকে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করানো হয়। অর্থাৎ এর সহযোগী সংস্থাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন অর্থায়ন করতে শুরু করে এবং এটা আস্তে আস্তে সম্প্রসারিত হতে থাকে। তো কিছুদিন পরেই বোঝা যায় যে শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়, টেকসই দারিদ্র্য বিমোচন তো নয়। কাজেই এতে প্রথম দিকে কিছু বিচিত্রায়ন আনার চেষ্টা করা হয়। একটি করা হয় যে অতি দরিদ্র যারা, তাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়া হতো না। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বড় আকারের ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করে মঙ্গা নিরসনের লক্ষ্যে, এবং সেটার মধ্যে কিছু প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত করা হয়। আরেকটি বৈচিত্র্যায়ন আনা হয়, সেটি হচ্ছে যে আগে সবগুলো ঋণ, এবং এখনও সেটা আছে, সপ্তাহে সপ্তাহে পরিশোধ করতে হয়। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসে অনেক ক্ষেত্রে এটা 1 মাস 2 মাস বা এমনকি কৃষি ঋণ বা মৌসুমি ঋণের ক্ষেত্রে ফসল ওঠার পরেও ক্ষুদ্র ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু এই কাজগুলো করার পরও পুরো প্রতিষ্ঠানটা একটা ক্ষুদ্র ঋণ ভিত্তিক থেকে যায়। 2010 সালে আমরা একটা বড় আকারের পরিবর্তন আনি, এবং সেটি হচ্ছে যে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, অবকাঠামো, সামাজিক পুঁজি, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা করার ব্যবস্থাকরণ ইত্যাদি অনেকগুলা অনুষঙ্গ নিয়ে একটা সমন্বিত উন্নয়ন প্রক্রিয়া শুরু করা হয়, যেটাকে আমরা পরিবার ভিত্তিক বলতে পারি। উন্নয়ন, প্রত্যেকটা পরিবারের একটা পরিকল্পনা তৈরি করা হয়, সেই পরিকল্পনা অনুযায়ী তাদের যা যা সহায়তা লাগে সেই সহায়তা দেওয়া হয়। ইতিমধ্যেই এটা 43টি ইউনিয়নে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হচ্ছে। আরও 100টি ইউনিয়নে সম্প্রসারিত করা হয়েছে। তবে সেখানে প্রাথমিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং জনসচেতনতা বৃদ্ধি, এই 5টি অনুষঙ্গ নিয়ে কাজ করছি। পরবর্তীতে আস্তে আস্তে অন্যান্য অনুষঙ্গ এখানে যোগ করা হবে। এছাড়াও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন তার যতগুলি কর্মসূচি আছে সব জায়গায় এখন মানব কেন্দ্রিক উন্নয়ন প্রক্রিয়া চালু করার চেষ্টায় আছে। সেই জন্য প্রশিক্ষণকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যার যেরকম প্রয়োজন সেই রকম অর্থায়ন করার চেষ্টা করা হচ্ছে, যাতে 10 লাখ পর্যন্ত প্রয়োজনে, এবং যদি বাস্তবতার আলোকে সেটা সঠিক মনে হয় তাহলে 10 লাখ পর্যন্ত অর্থায়ন করা হচ্ছে। আমাদের যে সহযোগী সংস্থা যারা আছে তাদেরকে আমরা বলেছি, এবং তারা
একমত হয়েছেন যে তাদের বছরে যে সঞ্চয় থাকবে তার 10% তারা শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক খাতে ব্যবহার করবেন। এবং অনেক সংস্থা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে, অনেক সংস্থা সেই লক্ষ্যে কাজ করছে। কাজে এখন একটা মানবকেন্দ্রিক, মানুষকে সামনে রেখে মানবাধিকার এবং মানুষের মানব মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মানুষের যে নানাবিধ সমস্যা আছে সেগুলি সমাধানের একটা প্রচেষ্টা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সব কর্মকাণ্ডে আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে এবং এই প্রক্রিয়া চলতে থাকবে। পিকেএসএফ এর সকল কার্যক্রমকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বিভিন্ন সহযোগী সংস্থা। তেমনই একটি সহযোগী সংস্থা মানবিক সাহায্য সংস্থা বা সংক্ষেপে MSS। এই স্বেচ্ছাসেবী দাতব্য উন্নয়নমূলক প্রতিষ্ঠানটির সূচনাকাল 1974 সাল। MSS মূলত দারিদ্র্য বিমোচন ও ক্ষমতায়ন, বিশেষ করে ঢাকা শহরের নারী ও শিশুদের উন্নয়নকল্পে বিবিধ কর্মসূচি গ্রহণ করে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে শিশুদের জন্য প্রাক বিদ্যালয় ও অনানুষ্ঠানিক শিক্ষা, মহিলাদের জন্য কর্মসংস্থান সুযোগ সৃষ্টির নিমিত্তে দক্ষতা উন্নয়ন, সুবিধাবঞ্চিত মহিলাদের দিয়ে হস্তশিল্প উৎপাদন ও বিপণন ইত্যাদি উল্লেখযোগ্য। মানবিক সাহায্য সংস্থা দেশের একটি জাতীয় পর্যায়ের এনজিও এবং অত্যন্ত পুরাতন একটি সংগঠন, যেটা 1974 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন দেশে স্বাধীনতা উত্তর যুদ্ধবিধ্বস্ত দেশ এবং ওই সময় ঠিক দেশ একটি দুর্যোগে আক্রান্ত হয়েছিল। সেই সময় কিছু নিবেদিত প্রাণ তরুণ যারা কিনা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে পাশ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করেছিল, তারা একটি পুনর্বাসন কার্যক্রম শুরু করেছিল এবং সেই পুনর্বাসন কার্যক্রমে তারা নিজেদের টিফিনের পয়সা এবং বাড়ি বাড়ি থেকে বিভিন্ন সহযোগিতা গ্রহণ করে দুর্যোগ আক্রান্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল। তখন এটা একটা পুনর্বাসন কার্যক্রম ছিল। এই পরবর্তীতে এটা একটি সংস্থায় রূপান্তরিত হয় এবং বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে জড়িত হয়। নারী ক্ষমতায়নের পথে তখনই এগিয়ে যায় যখন তার অর্থনৈতিক মুক্তি ঘটে। নারী ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত রেশমা বেগম, যিনি নিজ আগ্রহ ও প্রচেষ্টায় অতি ক্ষুদ্র অবস্থা থেকে আজ তিনি অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত স্বাবলম্বী নারীতে নিজেকে পরিণত করেছেন। আমার ইচ্ছা ছিল যে সবসময় আমি নিজের আয়ে চলবো, হাজব্যান্ডের অধীনে আমি কম থাকতে চাই। ছোট থেকে আমি কারো অধীনে থাকার আমার অভ্যস্ত না। এর জন্য আমি বিয়ের পর থেকে আমি নিজের থেকে 22 বছর ধরে বিয়েছে, 22 বছর ধরে আমি নিজের ইনকাম চলতেছি। সালে রেশমা বেগমের সাথে মানবিক সাহায্য সংস্থার যোগাযোগ ঘটে। তিনি ব্যবসা করার আগ্রহ প্রকাশ করলে সংস্থা তাকে মহিলা ঋণদান প্রকল্পের আওতায় 4000 টাকা ঋণ প্রদান করেন। ঋণের টাকায় তিনি পাঞ্জাবি ও ফতুয়ার কাপড় কেনেন। তার বাবার কাছ থেকে শেখা হস্তশিল্পের অভিজ্ঞতাকে কাজে লাগান। ঘরে বসে সুতা দিয়ে কাজ করা বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি ও ফতুয়া তৈরি করেন এবং পরিচিত লোকজনের কাছে তা বিক্রি করেন। প্রথমে পাঞ্জাবি, 3 পিস এগুলা কাপড়ায় না কিছু কিছু নিপনে আর এই যে আড়ঙে সেল দিতাম। তার আস্তে থেকে ফিটের বাড়লো, তারপরে আরম্ভ করলাম। হ্যাঁ, আমি করতাম। 4 জন 5 জন 10 জন এমন ছিল। আস্তে আস্তে এখন অত অনেক 2500 করে 250 করে নিয়ে গেছে। ধীরে ধীরে তার তৈরিকৃত পাঞ্জাবি ও ফতুয়ার চাহিদা বাড়তে থাকে। তিনি বড় পরিসরে ব্যবসা প্রতিষ্ঠা করতে 10 জন কারিগর নিয়োগ দেন। তার সূচিকর্ম সুন্দর ও নিখুঁত হওয়ায় তিনি ঢাকার বিভিন্ন বুটিক শপগুলোতে তার তৈরিকৃত সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়া সরবরাহ করতে শুরু করেন। এভাবে তার মেধা ও প্রচেষ্টার সমন্বয় ঘটিয়ে ব্যবসার উন্নয়ন ঘটাতে সচেষ্ট হন। লাভের টাকায় সংস্থার ঋণ পরিশোধ করতে সক্ষম হলে দ্বিতীয় দফায় তিনি 6000 টাকা ঋণ নেন। ক্রেতার চাহিদার দিকে লক্ষ্য রেখে বিছানার চাদর তৈরি করতে শুরু করেন। ধীরে ধীরে তার ব্যবসার প্রসার ঘটে। প্রথম আমি মানবিক সংস্থা থেকে 2500 টাকা ঋণ নিয়েছিলাম। 2500 টাকার থেকে নিয়ে আবার কাইটে দিলাম। 1 বছর শোধ করে দিয়ে আমি বুঝতে পারি না যে শোধ হইলে আবার লোন দেয়।
কাইটে দেওয়ার পরে তারপর আবার বুঝলাম যে স্যাররা বললো না আবার নতুন করে ঢুকতে পারবেন, তারপরে আবার 89 সালে ঢুকলাম, ঢুকে মানবিক থেকে ঋণ নিয়ে আস্তে 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 এটা শুরু করলাম। বর্তমানে তার চলতি ঋণ রয়েছে 3 লক্ষ টাকা। তিনি ঋণের টাকায় ঢাকার ইসলামপুর থেকে বিছানার চাদর তৈরির জন্য থান কাপড় কেনেন। তার নিজস্ব কারখানায় চাদর কাটিং ও সেলাই করা হয়। পরে ডাইং করা চাদরে তিনি ও তার মেয়ে রিপা ঘরে বসে বিভিন্ন ডিজাইনের অ্যাপ্লিক কেটে চাদরে বসিয়ে সুন্দর করে সেলাই করেন। পরে তা প্যাকেটজাত করে ঢাকার নিউ মার্কেটের পাইকারি দোকানে সরবরাহ করা হয়। আমরা ইসলামপুর থেকে কাপড় এনে একটা সাইজ আছে, সাইজ কেটে তারপর আমরা অ্যাপ্লিক ডিজাইন কেটে তারপরে পেস্টিং করে তারপরে কর্মীদের হাতে দিই, কর্মীরা তৈরি করে সেলাই করে দিয়ে যায়, ওইটা আমরা পাইকারি সেল করি। রেশমা বেগম ও তার মেয়ে রিপার অক্লান্ত পরিশ্রমে দৈনিক 150টি বেড কভার তৈরি করা সম্ভব হয়। এই বেড কভার ঢাকা সহ সারা দেশে সরবরাহ করা হয়। বিশেষত পর্যটন কেন্দ্রগুলোতে এই চাদরগুলোর চাহিদা ব্যাপক। বাজারে যেভাবে চাহিদা চলতেছে, যেটার উপর চাহিদা বেশি সেটা বেশি করতেছি। এক এক সময় এক একটা চাহিদা যেটা বেশি চলে সেটাই বেশি তৈরি করি আমরা। রেশমা বেগম মাসে সর্বোচ্চ 20 লক্ষ থেকে 30 লক্ষ টাকার চাদর বিক্রি করেন, যাতে তার যাবতীয় খরচ বাদ দিয়ে 90,000 টাকার মতো লাভ থাকে। 3.5 লাখ 4 লাখ ঠিক নেই, এক একটার এক একবার আর কি, কাপড়ের অনুসারে লাভের মান থাকে। সম্পূর্ণ একটা আদার্স কর্মী বিল টিল দিয়া, মার্কেট বিল টিল দিয়া 90-80 হাজার টাকা থাকে। বর্তমানে তার অধীনে 250 জন নারী কারিগর কর্মরত, যারা উৎপাদন ক্ষমতা অনুযায়ী মাসে 4,000 টাকা থেকে সর্বোচ্চ 12,000 টাকা আয় করেন। মনে করেন 2টা করে কাজ করলে মানে 3,000 টাকা মাসে পড়ে। এই আমার মেয়েরে পড়াশোনা করাই, মানে বই খাতা, স্কুলের বেতন, কোচিংয়ের বেতন দিদি। তারা অ্যাপ্লিক বসানো, সেলাই করা, এমব্রয়ডারি করা ও প্যাকেটজাত করা সহ বিভিন্ন কাজ করে থাকেন। তাদের এই বাড়তি আয়ের টাকায় ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ যোগাতে সক্ষম হচ্ছেন। আমার মেয়ের অনেক সময় টিফিনের জন্য টাকা দেই, অনেক সময় খাতা কলম কিনতেছি, মানে টুকিটাকি খরচের জন্য মানে এই কাজটা করি যেন সংসারে একটু হেল্প হয়। রেশমা বেগম বর্তমানে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত সফল একজন নারী। বর্তমানে তার পুঁজির পরিমাণ 3 কোটি টাকা। তিনি সাভার ও যাত্রাবাড়িতে 10 কাঠা জমি কিনেছেন। তার নিজস্ব একটি কারখানা রয়েছে। তার এই সফলতার পিছনে কঠোর পরিশ্রম, ঋণের সদ্ব্যবহার, বাজারজাতকরণের দক্ষতা, পারিবারিক সহযোগিতার পাশাপাশি পিকেএসএফ এর আর্থিক সহায়তা ও মানবিক সাহায্য সংস্থার যৌথ প্রয়াসের আজ তিনি সমাজে মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করে থাকে এবং আমরা যেখানে যেখানে উদ্যোক্তা সৃষ্টির সুযোগ থাকে সেখানে আমরা চেষ্টা করি সেই উদ্যোক্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। আজকে যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে আমরা দেখলাম যে ঢাকার কাছেই মিরপুরে একজন মহিলা অতি দরিদ্র মতোই ছিলেন। প্রথমে 90-এর দশকে সামান্য কিছু টাকা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন থেকে নিয়ে তার কাজকর্ম শুরু করেন। তারপরে দীর্ঘদিন এই কাজ করতে থাকেন, কিন্তু সম্প্রসারণটা খুব বেশি সম্ভব হচ্ছিল না। তো পরবর্তীতে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়ন বাড়ে, অন্যান্য সহায়তা বাড়ে এবং সেজন্যে তার সম্প্রসারণ খুব দ্রুত ঘটতে থাকে। বর্তমানে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং তার কাজ হচ্ছে বিছানার চাদর, বিশেষ ধরনের হাতের কাজ করা বিছানার চাদর, সেগুলি তিনি তৈরি করেন এবং বিক্রি করেন। এবং দেখা যাচ্ছে যে তিনি এত দ্রুত সম্প্রসারণ করেছেন যে এখন তার সঙ্গে কাজ করেন প্রায় 250 নারী
যারা নিজেদের বাড়িতে কাজ করেন, কাজ নিয়ে যান এবং কাজ ফেরত দিয়ে যান। কাজেই নিজের তো অগ্রগতি হয়েছেই এবং অনেক কর্মসংস্থানও তিনি সৃষ্টি করতে পেরেছেন। তার এই সম্প্রসারণে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগী সংস্থা MSS অর্থায়ন করেছে এবং অন্যান্য সহায়তা দিয়েছে এবং যেখানে যেখানে প্রয়োজন সেখানে উপদেশ এবং বাজারজাতকরণের সহায়তা ইত্যাদি। এখন তিনি নিজে প্রতিষ্ঠিত এবং তার আরও সম্প্রসারণ করার ইচ্ছা রয়েছে। তো এই ধরনের কাজই পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন সারা দেশে করে যাচ্ছে এবং আমি আশা করছি যে যেখানেই সুযোগ থাকবে সেখানেই পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং তার সহযোগী সংস্থা এই ধরনের কর্মকাণ্ড করবে। তবে কখনো অতি দরিদ্র যারা তাদেরকে ভুলবে না, তাদের জন্য বিশেষ ব্যবস্থা সবসময় রাখা হবে। দারিদ্র্যকে জয় করে ভাগ্য পরিবর্তনে সফল একজন নারী নাজমা আক্তার। সংসার জীবনের শুরুটা ছিল দুঃখ কষ্টে জর্জরিত। স্বামী এনামুল হক সুতার কারখানায় কাজ করতেন। তার স্বল্প বেতনের টাকায় কোনো রকমে সংসার চলত। আমার হাজবেন্ডের চাকরি করতো আর কি এই সুতার ফ্যাক্টরিতে। হ্যাঁ, চলতো মোটামুটি। এখন আল্লাহর রহমতে একটু ভালোই চলে গেছে। সালের দিকে PKSF এর সহযোগী সংস্থা মানবিক সাহায্য সংস্থার সাথে তার যোগাযোগ ঘটে। তিনি সংস্থাকে সুতার ব্যবসা করার আগ্রহ সম্পর্কে জানান। সংস্থাটি মহিলা ঋণদান প্রকল্প থেকে ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় প্রথম দফায় তাকে 16,000 টাকা ঋণ দেয়। তিনি ঋণের টাকায় সুতা রোল করার জন্য হ্যান্ডস ও রেলিং মেশিন কেনেন। পুঁজি সমস্যা ছিল, কম ছিল, তাই আর কি মানবিক সাহায্য সংস্থা থেকে কিছু ঋণ নিলাম। 16,000 টাকা দিয়ে সুতা আনছি। সুতা এনে এই যে রেলিং কইরা কুনি কইরা তারপরে গার্মেন্টসে দিছি। তার স্বামী এনামুল আমদানিকারকদের কাছ থেকে সুতা কিনে এনে কারখানায় ডাইং করান। তারপর ডাইংকৃত সুতা শুকিয়ে রেলিং মেশিনে দিয়ে রোল করা হয়। পরবর্তীতে কুনিং মেশিনের মাধ্যমে সুতা কুনিং করা হয়। এভাবে প্রসেস করে পোশাক কারখানায় অর্ডারকৃত নমুনা অনুযায়ী রং করা সুতা রোল করে ঢাকা ও গাজীপুরে অবস্থিত পোশাক কারখানাতে সরবরাহ করা হয়। সুতা দিয়ে যে সুতা আনি কিনে রেলিং করে গার্মেন্টসের সোয়াস অনুযায়ী ডাইং করি। ডাইং করার পর হ্যান্ডস করি, তারপরে কুডিং করি, করে গার্মেন্টসে সাপ্লাই দিতে হয়। প্রথম অবস্থায় অর্ডার অনুযায়ী মাসে 4 থেকে 5 লক্ষ টাকার সুতা গার্মেন্টসগুলোতে সরবরাহ করা হতো। বর্তমানে তিনি মাসে 12 লক্ষ টাকার সুতা সরবরাহ করতে সক্ষম হন। যাবতীয় খরচ বাদ দিয়ে তার 60,000 টাকার মতো লাভ থাকে। লাভ হয় মাসে, মনে করেন খরচ টরচ, লোকজন আছে, কর্মচারী আছে, ওইগুলির বেতন টেতন দিয়ে 50-60 টাকা থাকে মাসে। এটি দিয়ে আমাদের সংসার আর কি চলে যায়। ব্যবসার শুরুতে তার অধীনে 3 জন কর্মচারী কর্মরত ছিল। ব্যবসার প্রসার ঘটায় বর্তমানে তার কারখানায় 6 জন কর্মচারী রয়েছে। তাদের প্রত্যেককে তিনি 8,000 টাকার বেতন দিয়ে থাকেন। 6 জন, তাদের বেতন 8,000, আবার ওভার টাইম আছে, বোনাস আছে। নাজমা বেগম বর্তমানে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত স্বাবলম্বী একজন নারী। তার বর্তমানে মূলধনের পরিমাণ 12 লক্ষ টাকা। তার কারখানায় 4টি মেশিন রয়েছে। গ্রামের বাড়িতে 5 কাঠা জমি কিনেছেন। না ভাই, গটর করি নাই, বাড়িঘর করি নাই, কিন্তু জায়গা কিছু অল্প কিছু জায়গা রাখছি। এই নাজমা আক্তার একজন সফল উদ্যোগী নারী হওয়ার পেছনে কঠোর পরিশ্রম, ঋণের সদ্ব্যবহার, পারিবারিক সহযোগিতার পাশাপাশি PKSF এর আর্থিক সহায়তা ও মানবিক সাহায্য সংস্থার অবদান অনস্বীকার্য। সুযোগ থাকলে সেই সুযোগের সদ্ব্যবহার করা গেলে
নিশ্চয়ই অনেক অগ্রগতি করা সম্ভব। আরেকটি প্রতিবেদনে আরেকটি যে উদাহরণ আমরা দেখলাম, সেখানে একজন নারী সুতা দিয়ে সেলাই টেলাই করা হয় সেগুলি এবং সুতার রং করা ইত্যাদি এই কাজ শুরু করেন মাত্র সেদিন 2012 সালে, এবং ইতিমধ্যেই তার কর্মকাণ্ড এত বেশি সম্প্রসারিত হয়েছে, কারণ ওই যে সুযোগ ছিল, চাহিদা ছিল, সেই চাহিদাটাকে শনাক্ত করা সম্ভব হয়েছিল এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন অর্থায়ন এবং বাজারজাতকরণের সহায়তা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে তাকে যে সহায়তা করেছে, এর ফলে তিনি অতি দ্রুত এখন তার আয় মাসে প্রায় 50-60 হাজার টাকা। তো কাজেই যে আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন যে কাজটা করার চেষ্টা করি, এই যেখানে সুযোগ আছে, যেখানে একজন ব্যক্তি আছেন উদ্যোগী, তাকে আমরা সমন্বয় করার চেষ্টা করি। তো এই জায়গায় একটা সমন্বয়টা খুব সুন্দরভাবে হয়েছে এবং দ্রুতই তিনি এগিয়ে যাচ্ছেন এবং তার কর্মচারী বেশ কয়েকজন ইতিমধ্যেই তারাও 8,000-9,000 টাকা মাসে রোজগার করতে পারছেন তার সঙ্গে কাজ করে। তো এই পদ্ধতিটা যেটা আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এখন সম্প্রসারিত অর্থ, সম্প্রসারিত প্রশিক্ষণ এবং অন্যান্য সেবা, এই সবগুলো একসঙ্গে সমন্বিতভাবে দিয়ে যাচ্ছি এবং দিলেই সেটা টেকসইভাবে একটি পরিবার বা একটি ইউনিয়ন বা আরও আস্তে আস্তে বড় হতে পারে, তারা এগিয়ে যেতে পারবেন এবং এই ধরনের কাজগুলোই পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন আরও সম্প্রসারিত করবে। পিকেএসএফ প্রথাগত ঋণ কার্যক্রমের বাইরে এসে গ্রামীণ ও শহরাঞ্চলে মানুষের জীবনমান টেকসই উন্নয়নের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও বিভিন্ন সময় কারিগরি প্রশিক্ষণ ও অর্থনৈতিক সহায়তা দিয়ে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করছে। তাদের এই প্রয়াসে দেশের উদ্যোগী দরিদ্র মানুষগুলো আজ সফলতার মুখ দেখছেন। দরিদ্র মানুষগুলো দারিদ্র্যের বেড়াজাল থেকে বেরিয়ে নিজেদেরকে যেন মান মর্যাদায় টেকসইভাবে প্রতিষ্ঠিত করতে পারে, সেই প্রয়াস নিয়েছে পিকেএসএফ। চল মা বাড়ি চল। বলে কি মজিদ ভাই? কাকা গত বছর জব্বারের মায়েরা বাচ্চা অসময় মরে গেল। না রে মা, এখনই তোর বিয়া দিব না। 18 বছর পূর্ণ হওয়ার আগে কন্যা সন্তানের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসুন, সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করুন। জনস্বার্থে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন।